এক রাজনীতিবিদের মেয়ে হঠাৎ করেই বাড়ি থেকে পালিয়ে যায়। আর সে একটি ছেলেকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেই মেয়েটি মারা যায় আর ছেলেটিও সুইসাইড করে। কিন্তু কেন? তাদের এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য কি লুকিয়েছিল? এদিকে মেয়েটির বাবা কোনোভাবেই চাইছিল না মেয়েটির পোস্টমর্টেম হোক। সে নিজের সর্বোচ্চ প্রভাব খাটাতে থাকে যাতে এই পোস্টমর্টমটা যে কোনোভাবেই বন্ধ করা যায়। কিন্তু কেন? অন্যদিকে একজন ডক্টর, যে সবসময় তার নীতি আর আদর্শে একেবারে অটল থাকত, সেও খুঁজে বের করতে চাইছিল যে কেন এই রাজনীতিবিদরা পোস্টমর্টম করতে দিতে চাইছে না। তো শেষ পর্যন্ত কি হয়েছিল আর কি বের হয়ে এসেছিল সেই পোস্টমর্টমের রহস্য থেকে, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজকের মুভিতে হয়তোবা অনেক বেশি আনএক্সপেক্টেড টুইস্ট পাবেন না, কিন্তু ছোট ছোট অনেক টুইস্ট থাকবে যেগুলো আপনাদের ভালো লাগবে। আর মুভির শেষে খুব সুন্দর একটি মেসেজও থাকবে, তাই আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় সাসপেন্স থ্রিলার মুভি বিপি 180। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে থাঙ্গামকে দেখা যায় রেডি হয়ে কাজে যাওয়ার জন্য। আর এই থাঙ্গাম একজন গভর্নমেন্ট রেপুটেটেড ডক্টর। তার পরিচিতি চারদিকে, তারও একটা কারণ আছে। থাঙ্গাম আসলে সবসময় অনেস্টলি কাজ করতে পছন্দ করে, কখনো সে নিয়ম ভাঙতে কোনোভাবেই রাজি নয়। থাঙ্গাম মনে করে সততার সাথে কাজ করলে সব কাজেই সফল হওয়া যায়। এছাড়া সে গরিব দুঃখীদেরও অনেক পছন্দ করত। এই শহরে এমন অনেক ক্রিটিক্যাল রোগী ছিল যাদেরকে অন্য ডক্টররা হাল ছেড়ে দিলেও থাঙ্গাম তাদের চিকিৎসা করেছে এবং ভালো করে তুলেছে। আর এই জন্যে এই শহরে থাঙ্গামের ভালো একটা সুপরিচিতি ছিল, সবাই তাকে পছন্দ করত বলা যায়। এদিকে থাঙ্গাম যখন হাসপাতালে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়, ঠিক তখনই তার সাথে কাজ করা আরও একজন ডক্টর জেনিফার তাকে নিতে আসে। আসলে হাসপাতালের বাইরে একটা এমার্জেন্সি কেস ছিল, জেনিফার তাকে সেখানেই নিয়ে যাওয়ার জন্য আসে। আর থাঙ্গামও কোনো প্রশ্ন না করে সাথে সাথে সেখানে চলে যায়। আর এরপরেই দেখা যায় সমুদ্র বন্দরকে, যেখানে সমুদ্রের মাঝে একটি ট্রলারে কয়েকজন জেলে মাছ ধরছিল। ঠিক তখনই দেখা যায় সেই সমুদ্রে তারা মাছ ধরার পরিবর্তে আসলে 4টা লাশ গায়েব করার জন্য এসেছিল। সেখানে তারা সেই লাশগুলো সমুদ্রে ফেলার ব্যবস্থা করছিল। আর এরপরেই সেই ট্রলারটা সমুদ্রের তীরে চলে আসে। আর তখনই দেখা যায় সেই ট্রলারের ভেতরে ছিল এই শহরের অনেক বড় একজন গ্যাংস্টার আর্নল্ড, এবং তার শার্টে অনেক রক্ত লেগেছিল, যেটা দেখে বোঝাই যাচ্ছিল কিছুক্ষণ আগে যে 4টা লাশ তারা পানিতে ফেলে দিল তাদেরকে আসলে আর্নল্ডই খুন করেছিল। এই আর্নল্ড খুবই ভয়ঙ্কর। তার কাজে কেউ বাধা দিলে সে তাদেরকে নৃশংসভাবে মেরে এমনভাবে গায়েব করে দেয়, পুলিশও তাদের হদিস পায় না। সবাই জানে আর্নল্ড একজন গ্যাংস্টার, কিন্তু পুলিশের কাছে তার কোনো কমপ্লেন নেই, কোনো প্রমাণ নেই, যার ফলে পুলিশও তাকে কিছু করতে পারে না। ট্রলার থেকে আর্নল্ড নামার পরেই সে দেখতে পায় এক্সএমএলএ জোসেফ, যে তার বন্ধু, সে তার সাথে দেখা করতে এসেছে। জোসেফ আর্নল্ডকে বলে, একটা বড় ডিল আছে, অপোনেন্ট পার্টির দলটা চাইছে এই ডিলটা যেন আমি তোমার সাথে করি, আর ডিলটার পরিমাণ 70 লাখ টাকা। আর সেই পার্টি তোমার সাথেই একসাথে বসে ডিল করতে চাইছিল। কিন্তু আর্নল্ড বলে, আমি মাত্রই একটা কাজ শেষ করে আসলাম, আর এখন আমার আরও একটা দরকারি কাজ রয়েছে, আমি যেতে পারবো না, এই ডিলটা কোনোভাবে তুমি ম্যানেজ করে নাও। জোসেফ বলে, সেটা যদি আমি পারতাম তাহলে তোমার কাছে তো আর আসতাম না। আসলে পার্টির শর্তই রেখেছে তোমাকে সামনে বসিয়ে রেখে ডিল করবে, হয়তো আমার থেকে তোমাকে বেশি ভরসা করছে, আর অন্যান্য ডিলের চাইতে আমি তোমাকে এখানে পার্সেন্টেজটা বেশি দেব। আর্নল্ড বলে, ঠিক আছে চলো। আর এরপরেই দেখা যায় শুধুমাত্র তারা দুইজনই কোনো সিকিউরিটি গার্ড ছাড়া একটা গাড়ি ড্রাইভ করে পুরাতন একটা কারখানাতে চলে আসে। আর সেখানেই দেখা যায় বিপরীত পার্টির কয়েকজন লোক সেখানে ছিল। সেখানে আর্নল্ডের পার্টিরও একজন লোক ছিল। সেখানে কথাবার্তা শুরু হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই আর্নল্ডের পার্টির সেই লোকটাই আর্নল্ডের বিপক্ষে কথা বলতে শুরু করে। সেই লোকটা আর্নল্ডের উদ্দেশ্যে বলে, তুমি যতটুকু কাজ করো আমরাও ঠিক ততটুকুই কাজ করি, কিন্তু প্রত্যেকবারই তুমি তোমার প্রভাব খাটিয়ে প্রত্যেকটা ডিলে আমাদের থেকে বেশি টাকা হাতিয়ে নাও। কিন্তু কেন? এবার আমি আর সেটা হতে দেব না। হয় সমান সমান ডিল হবে, নয়তোবা আমি তোমাকে এখানে মেরে ফেলে আমি এই সমুদ্রের রাজা হব। আর এরপরে সেই লোকটা আর্নল্ডকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সে তার লোকদের বলে সেই কারখানার শাটার লাগিয়ে দেবার জন্য। আর এরপরেই সেখানে থাকা বাকি লোকগুলো আর্নল্ডের উপরে হামলা করে বসে। আসলে এটা তাদের একটা পাতা ফাঁদ ছিল, আর এই জন্যই তারা সেই এক্সএমএলএকে বলেছে যে তারা আর্নল্ডকে ছাড়া ডিল করবে না।
অন্যদিকে সেই এক্সএমএলে আর্নল্ডের বন্ধু এই ব্যাপারে কিছু জানত না, আর এই জন্যই তারা এখানে কোনো প্রকার সিকিউরিটি গার্ড ছাড়াই চলে এসেছে। সেই এক্সএমএলে ভয় পেয়ে যায়। অন্যদিকে সেই বিপরীত দলের লোকগুলো ভাবছিল যে এখন কোনো সিকিউরিটি নেই, আর্নল্ড একা, তাকে সহজেই তারা কুপঘাত করতে পারবে। কিন্তু আর্নল্ড ছিল তাদের ধারণার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর। আর্নল্ড একাই সেখানে সেই লোকগুলোকে কেটে টুকরো টুকরো করতে থাকে। একটা সময় সেই লোকগুলো আর্নল্ডের কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু আর্নল্ড ছিল প্রচণ্ড ভয়ঙ্কর। সে যদি একবার রেগে যায় তাহলে সে কাউকে ক্ষমা করে না। আর্নল্ড সেখানে কাউকেই ছাড়ে না, প্রত্যেকেই মেরে ফেলে। কিছুক্ষণ পরেই আর্নল্ডের লোকেরা খবর পেয়ে সেখানে চলে আসে, আর সেই কাটা লাশগুলোকে তারা ড্রামে ভরে সমুদ্রে নিয়ে যায়, সেখানেই ফেলে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে। এদিকে দেখা যায় সেই ইমার্জেন্সি রোগীর ট্রিটমেন্ট করে থাঙ্গাম এবং জেনিফার হসপিটালে চলে এসেছিল। হসপিটালে আসার পরে সিনিয়র ডক্টর আরও এক ডক্টরের নামে কমপ্লেন করতে থাকে। সেই ডক্টর বলে সঞ্জয় স্যার দিন দিন একেবারে খামখেয়ালি হয়ে যাচ্ছে, সে 2 দিন যাবৎ হসপিটালে আসছে না। এদিকে আমাকেও ট্রেনিংয়ে যেতে হবে এমার্জেন্সি, আর এদিকে হসপিটালে আজকেও 150-রও বেশি রোগী এসেছে। এত রোগীকে কে সামলাবে? আমাকে এখন যেতেই হবে। তোমরা কষ্ট করে এই 2 দিন হসপিটালটা ম্যানেজ করো, তারপরে আমি সেখান থেকে খুব দ্রুত চলে আসার চেষ্টা করব। থাঙ্গাম সেই সিনিয়র ডক্টরকে বলে, আপনি টেনশন করবেন না, আমরা যথাসাধ্য চেষ্টা করব হাসপাতালের সব কাজ শেষ করে রাখার জন্য। এরপরেই দেখা যায় সেই সিনিয়র ডক্টর চলে যাবার কিছুক্ষণ পরেই থাঙ্গাম আর জেনিফার তারা বসেছিল লাঞ্চ করার জন্য। তখনই থাঙ্গাম শুনতে পায় হসপিটালের বাইরে একটা ছেলে চিৎকার চেঁচামেচি করছে। এতে থাঙ্গাম প্রচণ্ড রেগে যায়, সেই ছেলেটাকে ভেতরে ডেকে নিয়ে আসে এবং তাকে ধমকে বলতে থাকে, এটা হসপিটাল, মাছের বাজার নয়, এভাবে এখানে চিৎকার চেঁচামেচি কেন করছেন? থাঙ্গাম রাজুকে বলছিল, হসপিটালে যে চুপচাপ থাকতে হয় এতটুকু কি তোমার জানা নেই? এভাবে আরও বিভিন্ন কথা শোনাতে থাকে। রাজু এই এরিয়ারই ছেলে। রাজু দেখা যায় সেখানে থাঙ্গামের কথা শুনে একেবারে চুপ হয়ে যায়, আর তাকে দেখে বোঝা যাচ্ছিল সে থাঙ্গামের ধমকে বিরক্ত বা রাগ হওয়ার চাইতে সে তাকে উল্টো পছন্দ করতে শুরু করেছে। সে মুচকি হেসে তার দিকে তাকিয়েছিল। থাঙ্গাম তাকে সেখান থেকে চলে যেতে বলে, আর ভবিষ্যতে যেন এমন সে না করে সেটাও বলে দেয়। এদিকে আরও একজন সরকারি অফিসার সাত্যাকে দেখানো হয়, যার কাজই হচ্ছে ছোট ছোট উদ্ভিদকে নিয়ে গবেষণা করা। সাত্যাকে দেখা যায় সেখানে ছোট ছোট কিছু গাছপালা সে পরীক্ষা করছিল। আর এই সাত্যাই হচ্ছে থাঙ্গামের ছোট ভাই, আর সে কয়েকদিনের মধ্যে ছুটি পেয়ে বাড়িতে যাবার কথা রয়েছে তার। এরপরেই দেখা যায় সাত্যার স্ত্রীকে কল করে, যে একজন পুলিশ অফিসার, আর এই স্ত্রী হচ্ছে থাঙ্গাম এবং সাত্যার ছোট বোন। স্ত্রী তার ফোন পেয়ে অনেক খুশি ছিল। সে জিজ্ঞেস করে সে তাদের এখানে কবে আসবে। সাত্যা বলে, সামনের সপ্তাহে ছুটি কনফার্ম হলেই আমি সেখানে চলে আসব, আর আমি তোমার জন্য অনেক উপহার এনেছি। এতে স্ত্রী অনেক খুশি হয়। এরপরেই সাত্যা তার বড় বোন থাঙ্গামের ব্যাপারে জিজ্ঞেস করে ফোনটা রেখে দেয়। এরপরেই মালতী কল করে সান্তোষকে। মালতী তাকে বলে সান্তোষ যেন এখনই বাস স্ট্যান্ডে চলে আসে, সে বাস স্ট্যান্ডে এখনই আসছে। সান্তোষ বলে, বাস স্ট্যান্ডে মানে? কেন, কি হয়েছে? মালতী বলে, এখন তাকে এত কিছু বলার বা বোঝানোর সময় মালতীর হাতে নেই। আগে সে বাস স্ট্যান্ডে আসুক, তার সাথে দেখা করুক, সেখানে সে সবকিছু বলবে। সান্তোষ কিছুই বুঝতে পারছিল না, সে ভয় পাচ্ছিল। এরপরে সান্তোষ বলে, ঠিক আছে, তুমি কিভাবে আসছো? মালতী বলে, আমি স্কুটিতে করে আসছি, তুমি তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে চলে আসো। সান্তোষ বলে, তোমার আসতে হবে না, তুমি সেখানে দাঁড়াও, আমি বাস স্ট্যান্ডে চলে আসছি। মালতী বলে, না না, আমি বাস স্ট্যান্ডে আসতে পারবো, তুমি তাড়াতাড়ি সেখানে পৌঁছাও। সন্তোষ বলে, ঠিক আছে। এরপরেই তারা দুজনে বাস স্ট্যান্ডের দিকে যেতে শুরু করে, আর এরপরেই সেই শহরের আরো বড় একজন রাজনীতিবিদ করুণা সিংকে দেখানো হয়, যাকে কল করে আর্নল্ড। আর্নল্ড তাকে জিজ্ঞেস করে, আপনি কি ফাংশনে আসছেন? করুণা সিং বলে, হ্যাঁ, মাত্রই বের হচ্ছি, তুমি তাড়াতাড়ি সেখানে চলে এসো। এদিকে রাস্তায় একটা লোক স্কুটি চালাচ্ছিল, সাথে তার ছোট্ট একটা মেয়েও ছিল। কিন্তু সেই লোকটা রাস্তায় স্কুটি চালানোর সময় মোবাইলে কথা বলছিল, যার ফলে কথা বলতে বলতে লোকটার ধ্যান সেই দিকে চলে যায়। রাস্তার দিক থেকে তার ধ্যান সরে যায়, আর একটা সময় পাশের দিক থেকে আসা একটা ট্রাকের সাথে বাড়িকে সেই লোকটা অ্যাক্সিডেন্ট করে, আর সেখানে সে এবং তার মেয়ে গুরুতরভাবে আহত হয়। এরপরেই সিন কাট হয়ে অন্য শহরের আরও একজন রাজনীতিবিদকে দেখানো হয়। সেখানে রাজনীতিবিদ অরুণ একটা ফটোর সামনে দাঁড়িয়েছিল, তার মন খারাপ ছিল। কিছুক্ষণ পরেই তার স্ত্রী এসে তাকে চা দেয় আর বলে, যা হবার হয়েছে, এসব বাদ দাও। সেই অরুণকে দেখা যায় সেই ফাংশনের জন্য সেখান থেকে বের হয়ে আসে সবার সাথে।
আর এরপরেই রাতের বেলায় দেখা যায় সেই সব নেতারা একটি ফাংশনে এসে যোগ দেয়। আর সেখানে আরাম আয়েশ করার সব ধরনের ব্যবস্থা ছিল, নাচ গানেরও ব্যবস্থা ছিল। কিছুক্ষণ সেই অনুষ্ঠান উপভোগ করার পরে অরুণ সেখান থেকে বের হয়ে আসে। দেখা যায় আর্নল্ডও তার পিছু পিছু আসছিল। একটা সময় অরুণ তার লোকদের বলে গাড়ি নিয়ে চলে যাবার জন্য, সে একটু পরে আসছে। আর অরুণকে দেখা যায় আর্নল্ডের গাড়িতে আসার জন্য। অরুণ আর্নল্ডকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি যদি এইভাবে সবাইকে মারতে থাকো তাহলে আমরা এগুলোকে ধামাচাপা দেব কি করে? তোমার এই প্রত্যেকটা মার্ডারের জন্য এখন আমাকে জবাবদিহিতা করতে হবে। আর্নল্ড আসলে এই অরুণের হয়েই কাজ করে। যখন অরুণ বিপদে পড়েছিল আর্নল্ড তাকে অনেক সাহায্য করেছিল। এছাড়া এই আর্নল্ডকে দিয়ে অরুণও অনেক কাজ করিয়েছে, তাই তারা দুজনে একসাথে পার্টনারশিপে বিজনেসও করে। সেখানে আর্নল্ড অরুণকে সব কথা খুলে বলে যে সেই লোকগুলো তার উপরে হামলা করেছিল, সেই লোকগুলোকে মারা ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। তারপরও সে ক্ষমা চাচ্ছে। এরপরে থেকে সে আরও চোখ কান খোলা রাখবে, এমনটা যাতে না হয়। বিষয়টা সেখানেই মিটমাট হয়ে যায়। আর এরপরেই আর্নল্ডকে দেখা যায় অন্য একটা কাজে অন্য একটা শহরে যাওয়ার জন্য। এদিকে পুলিশ স্টেশনে একজন পুলিশ অফিসার কয়েকজন কয়েদিকে প্রচণ্ড মারছিল। ঠিক তখনই সেখানে একজন কনস্টেবল আসে আর বলে, স্যার, এখনই আমাদেরকে সে অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইনকোয়ারি করতে হবে। এছাড়া একটা স্কুটির ব্যাপারেও আমাদের একটু ইনকোয়ারি করতে হবে। সেই অফিসার সে কনস্টেবলকে নিয়ে চলে আসে। তারা একটা বাড়িতে আসে এবং সেই বাড়িতে থাকা একটি মেয়েকে জিজ্ঞেস করে এই নাম্বারের স্কুটিটি কি তার নাকি। আসলে তারা আরটি অফিস থেকে ইনফরমেশন নিয়ে এখানে চলে এসেছে। মেয়েটি বলে, হ্যাঁ, এই নাম্বারের স্কুটিটা তার, কিন্তু সেই স্কুটিটা এখন তার কাছে নেই, সেটা তার বান্ধবী মালতী নিয়ে গেছে। এরপরেই দেখা যায় অরুণের বাড়িতে একজন লোক আসে এবং তাকে ডাকে আর বলে, এখনই আপনি আমার সাথে চলুন, মুত্তুভাই তার বাড়িতে এখনই আপনাকে ডেকেছে। অরুণ বলে, সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি এত ঘাবড়ে আছো কেন? কি হয়েছে? কোনো সিরিয়াস কিছু? সেই লোকটা বলে, না তেমন কিছু নয়, কিন্তু আপনি আমার সাথে চলুন, সেখানে গেলেই পুরো বিষয়টা জানতে পারবেন। অরুণ সেই লোকটার সাথে গাড়িতে করে চলে যায়। কিন্তু সেই লোকটা দেখা যায় অরুণকে মুত্তুর বাড়িতে না নিয়ে যেয়ে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এতে অরুণ ভেবে নেয় হয়তোবা তার আরও কোনো লোক কোনো গন্ডগোল করেছে, যার ফলে তারা পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে। আর সেই লোকটা তাদেরকে ছাড়ানোর জন্যই অরুণকে এখানে নিয়ে এসেছে। অরুণ একটু রেগে যায়, কারণ এমনিতেই আর্নল্ডের বিষয়টা নিয়ে সে একটু ঝামেলার মধ্যে আছে, তার মধ্যে আবার নতুন করে আরও একটা ঝামেলা। অরুণ পুলিশ অফিসারকে এসেই বলতে শুরু করে, যাদেরকে ধরেছেন ওরা আমার লোক, ওদের ছেড়ে দিন, আর ভবিষ্যতে এমনটা হবে না। তখনই থানার পুলিশ অফিসার বলে, না, আমরা কাউকে অ্যারেস্ট করিনি। আর এরপরেই একটি ব্যাগ দেখাতে থাকে আর জিজ্ঞেস করে এই ব্যাগটা সে চেনে কিনা। অরুণ সেই ব্যাগটা চিনতে পারে। এই ব্যাগটা ছিল তারই মেয়ে মালতীর, যেটা সে আজকে পালানোর সময় নিয়ে বের হয়েছিল। অরুণ বলে, এই ব্যাগটা এখানে কেন? আমার মেয়ে মালতী কোথায়? তখনই পুলিশ অফিসার তাকে শান্ত করে। আসলে সেই লোকটা স্কুটি চালানোর সময় যে ফোনে কথা বলছিল এবং সেখানেই যখন অ্যাক্সিডেন্ট করে বসে, তখনই সেই স্কুটিকে বাঁচানোর জন্য ট্রাক ড্রাইভার হঠাৎ করেই ব্রেক করে। অন্যদিকে দেখা যায় সেই ট্রাকের পেছনেই তখন চলন্ত অবস্থায় ছিল মালতীর স্কুটি। ট্রাকটা হঠাৎ করে ব্রেক করাতে মালতী তার ব্যালেন্স হারিয়ে ফেলে আর সেও সেই স্কুটিটা নিয়ে পাশেই অ্যাক্সিডেন্ট করে। আর সেখানে সে তার মাথায় প্রচণ্ড আঘাত পায়, যার ফলে সে সেখানেই মারা যায়। অরুণ পুরো কথা শোনার পরে কান্নায় ভেঙে পড়ে, একমাত্র মেয়ের মৃত্যুর খবর শুনে। এদিকে আর্নল্ডকে দেখা যায় অন্য একটি শহরে এসেছিল। আসলে সেই শহরেই তার দুইজন শত্রু লুকিয়েছিল আর সে সেটা জানতে পেরেছিল। সেই দুইজন লোক একটা বাড়িতে নিজেদের আত্মগোপন করিয়ে রেখেছিল আর সেখানে বসেই আর্নল্ডকে কিভাবে সাহায্য করা যায়, মারা যায়, তারা সেই প্ল্যানই করছিল। কিন্তু আর্নল্ড গোপন সূত্রে খবর পেয়ে গেছে আর এই জন্য আর্নল্ড তার লোকদের নিয়ে সেখানে চলে আসে আর সেই বাড়ি থেকে সেই দুইজন লোককে বের করে এবং তাদের সেখানেই কেটে মেরে ফেলে। অরুণ ছুটে আসে মর্গে আর সেখানে মালতীর লাশটা দেখার পরে সে আরও কান্নায় ভেঙে পড়ে। নিজের একমাত্র মেয়ের এই অবস্থা দেখার পরে সে নিজেকে আর ধরে রাখতে পারে না। এদিকে খবর পেয়ে সে এক্সএমএল জোসেফও চলে আসে অরুণের কাছে। অরুণের এই অবস্থা দেখে সাথে সাথে সে কল করে আর্নল্ডকে। আর্নল্ড যখনই সে মালতীর ব্যাপারে জানতে পারে সে অনেক কষ্ট পায়, কারণ আর্নল্ডও মালতীকে ছোটবেলা থেকে চেনে আর সেও মালতীকে নিজের মেয়ের মতোই মনে করত। আর্নল্ড বলে সে সেখানে আসছে। এদিকে যেহেতু মালতী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাই পুলিশ একটি অ্যাক্সিডেন্ট কেসের ফাইল বানিয়ে হসপিটালের সিনিয়র ডক্টরকে দেয়। এদিকে কিছুক্ষণ পরে সে এক্সএমএল জোসেফ তার লোকদের নিয়ে চলে আসে সেই হসপিটালের ডক্টরের কাছে আর বলে, মেয়েটা আমাদেরই, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই আমরা আর চাই না এই কেসটা আগে বাড়াতে, তাই মেয়েটির পোস্টমর্টম করতে হবে না, ওর ডেড বডিটা আমাদের দিয়ে দিন, তাই কোনো পোস্টমর্টম করার দরকার নেই।
আর তখনই দেখা যায় এই একই হসপিটালে থাঙ্গামও কাজ করত। আর সেখানে থাঙ্গামও উপস্থিত ছিল। থাঙ্গাম তখন জোসেফকে বলে, শুধুমাত্র সন্দেহজনক মৃত্যুর জন্যই পোস্টমর্টম করা হয় না, ময়নাতদন্ত করা হয় আত্মহত্যা, দুর্ঘটনা, এমনকি অনেক সময় স্বাভাবিক মৃত্যুর জন্য ময়নাতদন্ত করা হয়। এটা একটা নিয়ম, আর এই নিয়মের বাইরে আমরা যেতে পারবো না। আর কখনো যদি কোনো স্পেশাল কেস হয় তাহলেও ময়নাতদন্ত বা পোস্টমর্টমটা একটু ডিলে করা হয়, কিন্তু অ্যাভয়েড করা যায় না। আর এটা আমরা কখনোই করতে পারবো না। তখনই সে জোসেফ বলে, তুমি আমার পাওয়ার সম্পর্কে জানো না। আর মেয়েটির বাবাও অনেক ক্ষমতাশালী একজন রাজনীতিবিদ, তাই সে চাইছে তার মেয়ের পোস্টমর্টম না হোক। তখন থাঙ্গাম বলে, এটা একটা দুর্ঘটনার কেস, আর এটা একটা রুলস আর রেগুলেশনের মধ্যে পড়ে, যেখানে ময়নাতদন্ত করতেই হবে, আর সেটা আমি করেই ছাড়ব। তুমি যত বড় শক্তিশালী রাজনীতিবিদ হও না কেন, আমি তার পরোয়া করি না। আর আমি একজন চিফ ডক্টর। তুমি যদি আমাকে এইভাবে ধমকাতে শুরু করো, তাহলে এটা নিয়ে পুলিশ কেসও হবে। থাঙ্গাম সেখান থেকে চলে যায়। থাঙ্গামের কথায় প্রচণ্ড রেগে যায় জোসেফ। সে সিনিয়র ডক্টরকে বলে, তোমরা আমার কথা শুনবে না? তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমাদের হাত কতটা লম্বা। এখন দেখো আমি কি করি। তোমাদের কাউকেই আমি শান্তিতে থাকতে দেব না। এদিকে জোসেফ অরুণকে সব বিষয়টা খুলে বলে। ঠিক তখনই অরুণ কল করে আর্নল্ডকে আর বলে, ওরা আমার মেয়েটার পোস্টমর্টম করতে চাইছে, কিন্তু আমি চাইছি না আমার মরা মেয়েটাকে কাটাছেঁড়া করা হোক। তুমি যে করেই হোক এই পোস্টমর্টমটা বন্ধ করো। আমি হাসপাতালের ডক্টরদের বুঝিয়ে বলেছি, নিষেধ করেছি, কিন্তু তারা কোনোভাবেই আমার কথা শুনছে না। আর্নল্ডকে সে বলে, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, যে কোনো মূল্যেই হোক এই পোস্টমর্টম বন্ধ করতে হবে। আর্নল্ড এই কথা শুনে রেগে যায় আর বলে, ভাই আপনি টেনশন করবেন না, 10 মিনিটের মধ্যে আমি ওই ডক্টরকে সাহায্য করছি। আর এরপরেই আর্নল্ড কল করে সেই বড় রাজনীতিবিদ করুণা সিংকে কল করে আর পুরো ঘটনা খুলে বলে। আর এরপরেই বলে, মালতীর কোনোভাবেই পোস্টমর্টম করা যাবে না, এটা তার বাবা চাইছে না। করুণা সিং বলে, ঠিক আছে, বিষয়টা তুমি আমার উপরে ছেড়ে দাও। এরপরেই আর্নল্ড সাথে সাথে গাড়ি ঘুরিয়ে সেই হসপিটালের দিকে আসতে শুরু করে। এরপরেই দেখা যায় সেই করুণা সিং তার সব ধরনের কানেকশন ব্যবহার করে, বড় বড় অফিসার নেতাদের কল করে আর বলে যে করেই হোক মালতীর পোস্টমর্টম বন্ধ করার জন্য। কিছুক্ষণ পরেই দেখা যায় হাসপাতালে চলে আসে পুলিশ অফিসার রাঘব, এবং রাঘব থাঙ্গামকে বলে মালতীর পোস্টমর্টম বন্ধ করতে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। থাঙ্গাম তখন বলে, লিখিত অর্ডার নিয়ে আসুন। তখন সেই অফিসার বলে, লিখিত অর্ডার লাগবে না, ওপর থেকে কল এসেছে, আর এই পোস্টমর্টমটা বন্ধ করে মালতীর ডেড বডিটা হস্তান্তর করতে বলা হয়েছে। থাঙ্গাম বলে, যেহেতু লিখিত কোনো অর্ডার নেই, তার মানে এটা বেআইনি, আর বেআইনি কাজ সে করবে না। আর লিখিত অর্ডার না আনলে সে অবশ্যই মালতীর পোস্টমর্টম করবে, এটা থেকে কেউ তাকে বাধা দিতে পারবে না। থাঙ্গামের আসলে সন্দেহ হচ্ছিল, যেহেতু একটা পোস্টমর্টম নিয়ে এত সমস্যা, নিশ্চয়ই এর পেছনে কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে। থাঙ্গামের মনে হচ্ছিল আসলে এই পোস্টমর্টমের পেছনে কোনো অন্যায় লুকিয়ে রয়েছে, আর সেটাই তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, সব অসৎ রাজনীতিবিদরা মিলে, আর সেটাই সে উদ্ঘাটন করার চেষ্টা করছিল। দেখা যায় সেই পুলিশ অফিসারও সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। এরপরে জোসেফ আরও রেগে যায়। এরপরে সে ঠিক করে নেয় এখন যা করার তাকেই করতে হবে, আর এই জন্য সে নিজের কিছু লোকদের ডেকে নেয় সেই হসপিটালের সামনে, আর সেই লোকদের নিয়েই সে হসপিটালে হামলা করে বসে। ঠিক তখনই দেখা যায় সেখানে এক ভ্যান পুলিশ চলে আসে এবং সেই লোকগুলোকে থামায় আর হসপিটালের সিকিউরিটির ব্যবস্থা করে। আসলে থাঙ্গাম যখন দেখেছিল জোসেফ একের পর এক লোকে নিয়ে হসপিটালের সামনে হাজির করছে, তখন সে বুঝতে পেরেছিল এমনই কিছু একটা হবে, আর এই জন্য সে তার পরিচিত একজন পুলিশ অফিসারের সাথে কন্ট্যাক্ট করে হাসপাতালের সিকিউরিটির জন্য সেখানে পুলিশ মোতায়েন করে। এদিকে জোসেফের লোকেরা সেই হসপিটালের ভেতরে ঢুকতে না পেরে বাইরে থেকে পাথর মারতে শুরু করে, আর এটা দেখার পরে হসপিটালের ভেতরে থাকা রোগী এবং স্টাফরা ভয় পেয়ে যায়। থাঙ্গাম তাদের সাহস দেয় আর বলে, ওরা শুধু আমাদের ভয়ই দেখাতে পারবে, আর কিছু করতে পারবে না। আর এরপরেই থাঙ্গাম একজন স্টাফকে বলে পুরো হসপিটালের লাইট অফ করে দেওয়ার জন্য, যাতে করে জোসেফ এবং তার লোকেরা ভাবতে থাকে হসপিটালের কারেন্ট চলে গেছে বা তারা নষ্ট করে দিয়েছে, তাই এখন পোস্টমর্টম করা একেবারেই সম্ভব নয়, তারা একটু শান্ত হবে। আর এরপরেই থাঙ্গামকে দেখা যায় লাইট বন্ধ করার পরে সে চলে আসে সেই পোস্টমর্টম রুমে আর মালতীর পোস্টমর্টম করতে শুরু করে। এদিকে সেই রাজনীতিবিদ করুণা সিং তার কোনো কানেকশন খাটিয়েই সেই হসপিটালের পোস্টমর্টমটা বন্ধ করতে পারছিল না, আর এই জন্য সে হতাশ। অন্যদিকে জোসেফও তার লোকদের নিয়ে হসপিটালের ভেতরে ঢুকতে পারছিল না, এতেও সে হতাশ হয়ে পড়ে। করুণা সিং ভাবতে থাকে তার এত পাওয়ার দিয়ে কি হবে যদি সে একজন সাধারণ গভর্নমেন্ট ডক্টরকেই থামাতে না পারে। আর এটা যখন আর্নল্ড জানতে পারে সেও প্রচণ্ড রেগে যায়। এদিকে কিছুক্ষণ পরেই দেখা যায় থাঙ্গাম সেই পোস্টমর্টম রুম থেকে বের হয়ে আসে, কিন্তু তার মুখটা অনেক বিমর্ষ ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে এমন কিছু দেখেছে যেটা সে আশা করেনি।
জেনিফার তাকে দেখার পরে জিজ্ঞেস করে, তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন, কি হয়েছে? তখনই থাঙ্গাম বলে, আসলে আমরা কখন কোন পরিস্থিতির সম্মুখীন হই সেটা বলা যায় না। আমি গিয়েছিলাম একটা ডেড বডির পোস্টমর্টম করতে, কিন্তু সেখানে আমাকে করতে হয়েছে 2টো ডেড বডির। থাঙ্গাম জানায় মালতী 3 মাসের প্রেগনেন্ট ছিল, আর অ্যাক্সিডেন্টের ফলে মালতীর পেটের ভেতরেই সেই অনাগত সন্তান মারা গেছে। তখন থাঙ্গাম বুঝতে পারে যে কেন এরা এই পোস্টমর্টমটা হতে দিতে চাইছিল না। আসলে মালতী অবিবাহিত ছিল। মালতীর মা বাবা কোনোভাবে জেনে গিয়েছিল যে তাদের মেয়ে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছে, আর এই জন্য মালতী পালিয়ে যাবার পরেও তারা কোনো ভ্রুক্ষেপ করেনি বা তাকে খোঁজার চেষ্টা করেনি। কিন্তু যখন অরুণ জানতে পারে যে তার মেয়ে মারা গেছে আর এখন তার পোস্টমর্টম করা হবে, সেই গর্ভধারণের খবরটা বাইরে বের হয়ে আসবে। এতে করে তার মান সম্মান সব শেষ হয়ে যাবে। এই জন্যই সে এত জোর দিচ্ছিল যাতে কোনোভাবেই মালতীর পোস্টমর্টম করা না হয়। এদিকে অরুণ এরপরেই আর্নল্ডকে কল করে আর বলে, ওরা আমার মেয়েটাকে পোস্টমর্টম করে ফেলেছে। এছাড়া মালতী যে বিয়ের আগে প্রেগনেন্ট ছিল সেটাও বলে দেয়। অরুণ আর্নল্ডকে বলে এই খবরটা যেন কোনোভাবেই বাইরে না আসে। আর্নল্ড বলে, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তখনই সে ডক্টর থাঙ্গামের নাম্বার জোগাড় করে তাকে কল করে। আর্নল্ড থাঙ্গামকে কল করে আর বলে, আমি তোমাকে বলেছিলাম পোস্টমর্টমটা না করার জন্য, কিন্তু তুমি আমার কথা না শুনে সেই পোস্টমর্টমটা করে ফেলেছ। কিন্তু তারপরও আমি এই বিষয়টাকে যেতে দিচ্ছি, এই বিষয়টাকে মেনে নিচ্ছি। কিন্তু পোস্টমর্টমের যে রিপোর্টটা এসেছে সেটা তুমি কাউকে না দেখিয়ে আমার হাতে তুলে দেবে, আর এটা যদি তুমি না করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তখনই দেখা যায় থাঙ্গাম আর্নল্ডের কথায় কোনো গুরুত্বই দেয় না, সে কোনো অ্যান্সারই করে না, চুপচাপ ফোনটা কানে ধরেই রেখেছিল। এতে আর্নল্ড আরও বেশি রেগে যায়। আর্নল্ড থাঙ্গামকে বলে, তোমার কি মনে হয় তুমি পার পেয়ে যাবে? তুমি যদি আমার কথা না শোনো, আমি যে তোমার কি অবস্থা করব সেটা হয়তো তুমি কল্পনাও করতে পারছো না। তুমি হয়তো আমাকে চেনো না, আমি কতটা ভয়ঙ্কর। আমি এই পর্যন্ত কতজন মানুষকে মেরেছি, কিন্তু পুলিশ আমাকে এখন পর্যন্ত ছুঁতে পর্যন্ত পারেনি। আর তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার কথা না শুনলে তোমাকে হসপিটাল থেকেই উঠিয়ে নিয়ে আসবো, রেপ করব, সবার সামনে ছেড়ে দেব, নিজের মুখটাও কাউকে দেখাতে পারবে না তুমি। তখনই রেগে গিয়ে থাঙ্গাম বাইরে আসে আর বলে, আমি হসপিটালের সামনেই দাঁড়িয়ে রয়েছি, তুমি যেখান থেকে আসবে ট্রেনে আসলে তোমার ৪৫ মিনিট সময় লাগবে, আর গাড়িতে আসলে ২৫ মিনিট। আমি ততক্ষণ এখানেই অপেক্ষা করব, তুমি আসো, তুমি সামনাসামনি আমার সাথে দেখা করো, আমি দেখি তুমি কি করতে পারো। আমি জানি তুমি বড় গ্যাংস্টার, এই পর্যন্ত নিজের স্বার্থের জন্য তুমি অনেক অনেক মানুষকে মেরেছ, কিন্তু আমি জানি তুমি যাদের সাথে এমনটা করেছ ঠিক তেমনই তোমারও একদিন পরিণতি হবে। আর আমি তোমাকে ভয় করি না, যেটা নিয়ম আমি সেটাই করব। ফোনটা রেখে দেয় থাঙ্গাম। এতে প্রচণ্ড রেগে যায় আর্নল্ড। এরপরেই জেনিফার চলে আসে থাঙ্গামের কাছে আর বলে, আমার প্রচণ্ড ভয় করছে। থাঙ্গাম বলে, ভয় নেই, আমরা শুধু আমাদের ডিউটি পালন করেছি। আমরা যদি পোস্টমর্টমটা না করতাম তাহলে এই খবরটা বাইরেই আসতো না। ওরা আসলে এই খবরটা ধামাচাপা দেওয়ার জন্যই পোস্টমর্টম করতে বাধা দিচ্ছিল, আর এখন রিপোর্ট প্রকাশ করতেও বাধা দিচ্ছে। তখনই দেখা যায় তারা দুইজন যার যার মতো বাসায় চলে আসে। পরদিনই দেখা যায় আর্নল্ড দেখা করে জোসেফের সাথে আর বলে, ওই সরকারি ডক্টরকে আমি এমন শিক্ষা দেব যাতে করে সবাই মনে রাখে যে আমার কথার বাইরে গেলে কি পরিণাম হতে পারে। তারা দুজন সেই হসপিটালের দিকে যেতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় রাস্তায় পুলিশের গাড়ি আর্নল্ডের গাড়িকে থামিয়ে দেয় আর তাকে বলে, পুলিশ কমিশনার তাকে তার অফিসে যেতে বলেছে, আর এটা যদি আর্নল্ড না করে বা এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাকে শুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া হয়েছে। সেখানে অনেক পুলিশ অফিসার ছিল, যার ফলে আর্নল্ড বাধ্য হয়ে সে পুলিশ অফিসারদের সাথে যেতে বাধ্য হয়। কমিশনারের অফিসে আসার পরে পুলিশ কমিশনার ভার্গব তাকে একটা কল রেকর্ডিং শোনায়, আর সেটা হচ্ছে গতকাল রাতে আর্নল্ড ডক্টর থাঙ্গামকে ফোন করে যে হুমকি দিয়েছিল সেটারই কল রেকর্ডিং। আর সেখানে আর্নল্ড থাঙ্গামকে রেপ এবং মার্ডার করারও হুমকি দেয়। এছাড়া সে যে আরও আগে মার্ডার করেছে সেটার কথাও সে নিজ মুখে স্বীকার করেছে। আসলে পুলিশ এতদিন আর্নল্ডকে কোনো কিছু করতে পারেনি, কারণ তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন বা প্রমাণ ছিল না। কিন্তু পুলিশের কাছে এখন কমপ্লেন আর প্রমাণ দুটোই রয়েছে। ডক্টর থাঙ্গাম আসলে পুলিশ কমিশনার ভার্গবের সাথেই যোগাযোগ করেছিল এবং তাকে পুরো বিষয় খুলে বলেছিল, আর পুলিশ কমিশনার ভার্গবই হসপিটালে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেছিল আর এখন আর্নল্ডকে তুলে নিয়ে আসে। এরপরে পুলিশ অফিসার ভার্গব তার সব অফিসারদের সেই অফিসে ডেকে নেয়। আর্নল্ডকে বলে, তোমাকে যদি আমি এখনই গুলি করে তোমার বডিটা ডিসপোজ করে দেই তাহলে এই খবরটা এই থানার বাইরে পর্যন্ত যাবে না, কাকপক্ষীও টের পাবে না তোমার সাথে কি হয়েছিল। আগে এই থানায় কোন কমিশনার ছিল সেটা আমি জানি না, কিন্তু এখন আমি এসেছি, আমি এই শহরটা সামলাচ্ছি, আর আমি তোমার এবং তোমার অবৈধ কাজকর্মের ব্যাপারে পুরো বিষয়টা আমি জানি। তাই তোমাকে সাবধান করে দিলাম, সেগুলোর ব্যাপারেও আমি অ্যাকশন নেব। তাই বাঁচতে চাইলে এখন থেকেই ঠিক হয়ে যাও।
আর সেই ডক্টর থাঙ্গামের সামনে যাওয়ারও সাহস করবে না। যদি এমন কিছু করো তাহলে সেখানে এসে আমি সাথে সাথে তোমার মাথায় গুলি করে দেব। এরপরেই আর্নল্ডকে অপমান করে থানা থেকে বের হয়ে যেতে বলে পুলিশ কমিশনার ভার্গব। এদিকে থাঙ্গাম বাসায় আসার পরে তার ছোট বোন শ্রী বলে, তুমি এটা কি করলে? এত বড় এক গ্যাংস্টারের সাথে পাঙ্গা নিয়ে নিলে। ও যদি তোমার কিছু করে দেয় তাহলে কি হবে? আমি ওকে চিনি। ও ওর স্বার্থের জন্য সবকিছু করে ফেলতে পারে, তোমাকে গুমও করে ফেলতে পারে। আমাদের কি হবে তখন? আমাদেরকে যে করেই হোক এখন থেকে সাবধানে থাকতে হবে। থাঙ্গাম বলে, তুমি টেনশন করো না, ও আমাদের কিছুই করতে পারবে না, আমি সব ব্যবস্থা করেছি। এদিকে দেখা যায় পুলিশ কমিশনার ভার্গবের নির্দেশে 2 জন পুলিশ অফিসার সার্বক্ষণিক থাঙ্গামের বাড়ির সামনে পাহারা দিচ্ছিল। এদিকে আর্নল্ড, জোসেফ এবং তার লোকেরা বাসায় বসেছিল। একটা সময় আর্নল্ড রেগে গিয়ে তার এবং তার লোকেদের কাপড় চোপড় খুলে ফেলে। আর্নল্ড জোসেফকে বলে, এত পাওয়ার, এত লোকজন দিয়ে কি হবে, যেখানে একজন সরকারি ডক্টরের কাছে হেরে যেতে হয়? আমি যদি ওই ডক্টরকে সাহায্য করতে না পারি তাহলে আমার এই জীবন রেখে লাভ কি, এই নাম রেখে লাভ কি? আমি যদি ওকে সাহায্য করতে না পারি, কয়েকদিন পরে রাস্তার কুকুরও আমাকে ভয় পাবে না। এদিকে পুলিশ মালতীর কেসটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। আর তখনই তারা জানতে পারে মালতী আসলে বাসা থেকে পালিয়ে এসেছিল তার বয়ফ্রেন্ড সান্তোষের সাথে পালিয়ে যাবার জন্য। আর সান্তোষ কোনো ধনী পরিবারের ছেলে নয়, সাধারণ একটা চাকরি করত। আর এই জন্য মালতীর বাবা অরুণ তাদের এই সম্পর্কটা একেবারেই পছন্দ করত না, তাদের দুজনকে আলাদা করে দিয়েছিল। আর এই জন্য বাধ্য হয়ে মালতী আর সান্তোষ পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। সান্তোষের ঠিকানা খুঁজে বের করে পুলিশ সেখানে চলে আসে, কিন্তু সেখানে আসার পরে তারা অবাক হয়ে যায়, কারণ সান্তোষ সেখানে সুইসাইড করেছিল আর নিজের বুকে তার এবং মালতীর একটা ছবি লাগিয়ে রেখেছিল। আসলে সান্তোষ মালতীর প্রেগনেন্সির খবরটা জানত, আর যখন জানতে পারে মালতী মারা গেছে তখন এই কষ্ট সে আর সহ্য করতে পারে না। তার ভালোবাসার মানুষ এবং তার অনাগত সন্তানের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে না পেরে সে নিজেও সুইসাইড করে। পরদিনই দেখা যায় অরুণ চলে আসে পুলিশ কমিশনার ভার্গবের কাছে, আর তার কাছে সে ক্ষমা চায় আর বলে এ পর্যন্ত সে যা যা করছে তার জন্য সে ক্ষমা প্রার্থী। আসলে সেই ছেলেটা মারা যাবার পরে আমি বুঝতে পেরেছি ও আমার মেয়েটাকে কতটা ভালোবাসত। আমি ওকে চিনতে পারিনি, আমি শুধু শুধু ওদের দুজনকে আলাদা করে দিয়েছিলাম। আমি যদি আমার ইগোটাকে সরিয়ে রেখে আমার মেয়ে আর সেই ছেলেটির বিয়ে দিয়ে দিতাম তাহলে হয়তোবা ওরা এখনো আমার কাছেই থাকতো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার মেয়ে এবং সেই ছেলেটির একসাথে সৎকার করতে চাই। আপনি ছেলেটির লাশ এবং আমার মেয়ের লাশটা দিয়ে দিন, আর সেই পোস্টমর্টম রিপোর্টটা দয়া করে বাইরে আনবেন না। ভার্গব বলে, কিন্তু এখন তার কাছে আর কোনো কিছুই করার নেই, রুলস অনুযায়ী যা হবে তারা শুধু সেটাই করবে। এদিকে সাত্যাকে দেখা যায় সে শহরে এসে সরাসরি আর্নল্ডের সাথে দেখা করে। আসলে স্ত্রীর কাছ থেকে জানতে পেরেছিল এই আর্নল্ড তার বড় বোন থাঙ্গামকে মেরে ফেলার হুমকি দিয়েছে, রেপ করার হুমকি দিয়েছে। এই জন্য সাত্য সেখানে চলে আসে আর বলে, তোমার এত বড় সাহস হলো কি করে, তুমি আমার বড় বোনকে হুমকি দাও? আর্নল্ড এমনিতেই প্রচন্ড রেগেছিল, সাত্যার কথায় সে আরও রেগে যায়। সাত্যাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ধারালো একটা অস্ত্র তার গলায় ঢুকিয়ে দেয়। সাত্যাকে সেখানেই মেরে ফেলে সে। আর্নল্ড আসলে থাঙ্গামের অপমান মেনে নিতে পারেনি, সে পাগলা কুকুর হয়ে গিয়েছিল প্রতিশোধ নেয়ার জন্য। এই জন্য যাকেই পাচ্ছিল তাকেই মেরে ফেলছিল। এদিকে ডক্টর থাঙ্গামকে দেখা যায় হসপিটালে একটি ডেলিভারি অপারেশন করছিল। আর এই দৃশ্যটা খুবই কষ্টদায়ক ছিল, কারণ অপারেশনটা ছিল ক্রিটিক্যাল, যার ফলে সেই গর্ভবতী মহিলার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ব্যথায় সে চিৎকার করছিল। আর সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপারেশন করছিল থাঙ্গাম। এই অপারেশনটা করতে যেয়ে তার চোখ মুখে রক্ত পর্যন্ত ছিটে যায়। আসলে সেই মহিলার অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল, যার ফলে এমনটা হয়েছে। কিন্তু থাঙ্গাম তারপরও হার মানে না, পুরো অপারেশন শেষ করে সেই বাচ্চাটাকে বের করে নিয়ে আসে সফলভাবে। এ থেকেই বোঝা যায় ডক্টর থাঙ্গাম কতটা প্যাশনেট এবং ভালো একজন ডক্টর। এদিকে থাঙ্গাম এখনও জানত না তার ভাই সাত্যাকে মেরে ফেলেছে আর্নল্ড। এদিকে আর্নল্ড মুখিয়েছিল প্রতিশোধ নেবার জন্য। এই জন্য সেই থাঙ্গামের পরিবারের সাথে যারা যারা জড়িত ছিল, মানে পরিবারের সদস্য আত্মীয়, সে সবাইকে নজরে রাখতে শুরু করে। আর সুযোগ পেয়ে সবাইকে একে একে অপহরণ করতে শুরু করে। এমনকি সেই রাজুকেও আর্নল্ড অপহরণ করে, যে থাঙ্গামকে সেই দিন হসপিটাল থেকে পছন্দ করতে শুরু করেছিল। আর্নল্ড তাকেও অনেকটা মেরে চলন্ত অটো থেকে রাস্তায় ফেলে দেয়। অন্যদিকে দেখা যায় সে থাঙ্গামের ছোট বোন স্ত্রীকেও কিডন্যাপ করে উঠিয়ে নিয়ে এসেছিল এবং তাকে আটকে রেখেছিল। এদিকে সিরিও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, সে কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই সেখানে সে একটা টিভি স্ক্রিনে তার বোন থাঙ্গামকে সে দেখতে পায়, যে হসপিটাল থেকে বাড়ির দিকে যাচ্ছিল। যদিও থাঙ্গামকে পাহারা দেওয়ার জন্য সামনে 2 জন পুলিশ অফিসার ছিল, সবসময় আর্নল্ডের লোকেরা
থাঙ্গামকে ফলো করে চলছিল এবং তার ভিডিও করছিল। আর সেই ভিডিওই দেখাচ্ছিল সেই টিভিতে। শ্রী ভয় পেয়ে যায় থাঙ্গামকে নিয়ে। তখনই মাইকের সাহায্যে আর্নল্ড স্ত্রীকে বলে, আমি তোমার বোনকে এখনই মেরে ফেলতে পারি। তুমি যদি চাও যে তোমার বোন বেঁচে থাকুক, তাহলে আমি তোমাকে যা বলবো তোমাকে সেটা করতে হবে। স্ত্রীকে তখন আর্নল্ড বলে তার গায়ের পুলিশের পোশাক তাকে খুলে দেওয়ার জন্য, নয়তোবা সে তার বোনকে মেরে ফেলবে। স্ত্রী কথাটা শুনে হতবাক হয়ে যায়। সে কিছুতেই রাজি হচ্ছিল না। থাঙ্গামের জীবন বাঁচানোর জন্য তার হাতে আর কোনো পথও খোলা ছিল না। অবশেষে সে রাজি হয়ে যায়। এদিকে বাড়িতে থাঙ্গামকে দেখা যায় রান্না করছিল। সে টেনশনে ছিল, কারণ স্ত্রীর ফোনটা নট রিচেবল ছিল। ঠিক তখনই দেখা যায় আর্নল্ডের দুইজন লোক বাড়ির বাইরে থেকে থাঙ্গামের ব্যালকনিতে একটা ব্যাগ ছুঁড়ে মারে। থাঙ্গাম যখনই সেই ব্যাগটা খুলে দেখে, সেখানে স্ত্রীর পুলিশের পোশাক দেখতে পায়। আর এটা থেকেই থাঙ্গাম বুঝতে পেরে যায় তার ছোট বোন বিপদে রয়েছে। তাই সে সাথে সাথে তার বাড়ির সামনে থাকা পুলিশকে ডেকে এটা দেখায়। কিন্তু তখনই দেখা যায় স্ত্রী বাড়িতে পৌঁছে গেছে আর সে প্রচণ্ড কাঁদছিল। আর্নল্ড আসলে স্ত্রীকে ইচ্ছে করেই ছেড়ে দিয়েছিল। আর্নল্ড চেয়েছিল থাঙ্গামকে ভয় দেখানোর জন্য এবং সে যে কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য। এদিকে আর্নল্ড কল করে ভার্গবকে আর বলে তার সাথে কিছু কথা রয়েছে। সমুদ্রের পাড়ে সে যেন তার সাথে দেখা করে। কিছুক্ষণ পরেই দেখা যায় আর্নল্ডের সাথে সমুদ্রের পাড়ে দেখা করে ভার্গব। আর ঠিক ওই সময়টাতে আর্নল্ড ইশারা দেয় আর আর্নল্ডের কিছু লোকেরা সেখানে থাকা কয়েকটা নৌকার ওপর থেকে পর্দা সরিয়ে নেয়, যার ফলে সেই নৌকাগুলো থেকে অসংখ্য গ্যাস বেলুন আকাশে উঠতে শুরু করে। আর এই বেলুনগুলো দেখে সমুদ্রের পাড়ে যতগুলো মানুষ ছিল তারা সবাই ওপরের দিকে তাকাতে থাকে। সেগুলোকে ধরা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভার্গবের পায়ে রশি বেঁধে সমুদ্রের পাড়ে অপেক্ষা করতে থাকা একটা বোট টানতে শুরু করে। আর এই সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যায় ভার্গব বুঝতেই পারে না। আর সমুদ্রের ভেতরে নিয়ে যেয়ে আর্নল্ডের লোকেরা ভার্গবকে মেরে ফেলে। আসলে আর্নল্ডকে সেদিন পুলিশ কমিশনার তার অফিসে নিয়ে যে বলেছিল সে তাকে এখন মেরে ফেললে কেউ টেরও পাবে না। আর্নল্ড ঠিক একই কাজটা ভার্গবের সাথে করেছে। এতজন মানুষের সামনে সে আর্নল্ডকে খুন করেছে, কিন্তু সেটার প্রমাণ কেউ নেই। এদিকে হসপিটালে কাজ করতে থাকা থাঙ্গাম হঠাৎ করেই খবর পায় তার ছোট ভাই সাত্যাকে আর্নল্ড মেরে ফেলেছে এবং পুলিশ কমিশনার ভার্গবকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর দুটো পেয়ে একেবারে ভেঙে পড়ে থাঙ্গাম। সে সাত্যাকে অনেক ভালোবাসত। তার ছোট ভাইকে সে এভাবে হারিয়ে ফেলবে কল্পনাও করতে পারেনি। এরপরই থাঙ্গাম কাউকে কল করে। সিন কাট হয়ে যায়। রাতের বেলায় দেখা যায় আর্নল্ড এবং তার ড্রাইভার গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ করেই দেখা যায় আর্নল্ডের ড্রাইভারের বমি আসতে শুরু করে। সে তাড়াতাড়ি রোডের একপাশে গাড়ি থামিয়ে বমি করতে চলে যায়। আর সেখানে একজন বৃদ্ধ মহিলা তাকে শান্ত করছিল। আর তখন তার পানি দরকার ছিল, এই জন্য সে আশেপাশে পানি খুঁজতে থাকে। একটা সময় সে আর্নল্ডের গাড়ির কাছে আসে আর বলে তার ড্রাইভারের জন্য পানি দরকার। গাড়িতেই পানির বোতল ছিল। সে যখনই বৃদ্ধ মহিলাকে পানি দিতে যাবে, ঠিক ওই সময়টাতে বৃদ্ধ মহিলা তার মুখে স্প্রে করে দেয়, যার ফলে আর্নল্ড সেখানেই অজ্ঞান হয়ে যায়। আসলে এই পুরো প্ল্যানটা ছিল থাঙ্গামের। থাঙ্গাম আসলে আর্নল্ডের ড্রাইভারকে কোনোভাবে বিপির ওষুধ খাইয়ে দেয়, যার ফলে তার প্রেশার বেড়ে যায়। আর একটা সময় সে বমি করতে শুরু করে। আর সেখানে থাকা বৃদ্ধ মহিলাও থাঙ্গামের হয়ে কাজ করছিল। সেও থাঙ্গামের কথাতেই আর্নল্ডের মুখে স্প্রে করে। আর্নল্ড অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে সেই গাড়িটা পুরো একটা কভার দিয়ে ঢেকে ফেলে। আর সেখানে আশেপাশে ছিল স্ত্রী এবং অন্য একজন লোক সাথে সাথে অন্য একটা গাড়ির সাহায্যে আর্নল্ডের সেই গাড়িটা সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়, যাতে করে সেই ড্রাইভার কিছু বুঝতেই না পারে। এদিকে থাঙ্গামকে দেখা যায় পোস্টমর্টম রুমের দিকে এগিয়ে যেতে। আসলে থাঙ্গাম তার ভাইয়ের খবর জানার পরে পুলিশের সাহায্যে আর্নল্ডের বাসা থেকে সাত্যের লাশটা উদ্ধার করেছিল। আর সেটাই পোস্টমর্টম করবে সে। থাঙ্গাম এতদিন অনেক মানুষের পোস্টমর্টম করেছে, কিন্তু আজকে তার নিজের প্রিয় ছোট ভাইয়ের পোস্টমর্টম করতে হবে। ব্যথায় তার বুকটা ভরে ওঠে, তার হাত কাঁপতে শুরু করে, কিন্তু তারপরও দায়িত্ব তাকে পালন করতেই হবে। সে সাত্যের পোস্টমর্টম করে। সেখানে থাঙ্গাম আরও একটি মেয়ের পোস্টমর্টম করে। ঠিক তখনই এই মুভির সবথেকে বড় টুইস্ট আসে। দেখা যায় থাঙ্গাম আর্নল্ডকে সেই পোস্টমর্টম রুমের উপরেই ঝুলিয়ে রেখেছিল উপর করে। আর তার চোখের ভিতরেও গ্যাস স্প্রে করে দিয়েছিল, যাতে করে আর্নল্ড চাইলেও চোখ বন্ধ করে না ফেলতে পারে। থাঙ্গাম আসলে চাইছিল পোস্টমর্টমের পুরো দৃশ্যটাই আর্নল্ডকে দেখানোর জন্য, আর এজন্যই সেইভাবেই তাকে বেঁধে রাখা হয়েছিল। পোস্টমর্টমের এমন ভয়ানক দৃশ্য আর্নল্ড আগে কখনো দেখেনি। যদিও সে অনেক মানুষকে মেরেছে, কুপিয়েছে, কিন্তু পোস্টমর্টমের দৃশ্যটা পুরোটাই ভিন্ন। সেটা একজন সাধারণ মানুষের পক্ষে হুট করে দেখাটা অনেক কষ্টদায়ক। আর সেটাই হয় আর্নল্ডের সাথে।
সে পুরো ট্রমাটাইজ হয়ে যায় এই দৃশ্য দেখার পরে। আসলে থাঙ্গাম বুঝতে পেরেছিল শক্তি দিয়ে সে আর্নল্ডের সাথে পারবে না, আর সে তো অনেস্ট একজন মানুষ, তাই আর্নল্ডকে সে মেরেও ফেলতে পারবে না। আর এই জন্য তার ছোট ভাই হত্যার প্রতিশোধ, তার ছোট বোনের সম্মান নষ্ট এবং কমিশনার ভার্গবকে মারার প্রতিশোধ সে এভাবেই নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর্নল্ড ময়নাতদন্তের এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে ট্রমাটাইজ হয়ে যায়। এরপরেই কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় আর্নল্ড এখন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল। সে একা একাই নিজের সাথে কথা বলতে থাকে। আসলে সেই দিনের ওই দৃশ্যটা তার মানসিক ভারসাম্য নষ্ট করে দিয়েছিল। থাঙ্গাম সেদিন আর্নল্ডকে এটাও বুঝিয়ে দেয় যে একজন সাধারণ ডক্টরও কম দায়িত্বশীল নয়। তারা যে কত বড় বড় দায়িত্ব পালন করে সেটা এই পোস্টমর্টম দেখার পরেই বোঝা যায়। এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। আসলে একজন ডক্টররা যে কত সাহস নিয়ে পোস্টমর্টম করে, আর সেই পোস্টমর্টমে যে তাদের কত কিছু ফেস করতে হয় সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। আর পোস্টমর্টম রিপোর্ট থেকে ছোট ছোট সূক্ষ্ম বিষয়কে তুলে ধরার জন্য একজন ডক্টরকে কতটা পরিশ্রম করতে হয় সেটাও এই মুভির মাধ্যমেই তুলে ধরা হয়েছে। এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে এখন কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।